আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ফর কিডস। ছোট ছোট ছেলেমেয়েরা না বুঝে ইংলিশ প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, লেটার, ডায়ালগ মুখস্থ করে থাকে। তো তাদেরকে যেন এগুলো না বুঝে মুখস্থ করার প্রয়োজন না হয়, এজন্য আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখব। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে মুক্তভাবে কোনো কিছু ইংলিশে লিখতে পারা। এর জন্য অনুবাদের দক্ষতা আগে দরকার। তো আজ আমরা দেখব যে আমাদের সাথে আজকে অনেকেই যুক্ত হয়েছে যারা আমাদের কিডস ইংলিশ ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট, তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদেরকে নিয়ে আমরা দেখব মজার মজার বাক্য কিভাবে অনুবাদ করতে হয়। তো আজকের ক্লাসের শুরুতে আমি প্রথমে ডেকে নিব নাফিসাকে। নাফিসা, আর ইউ প্রেজেন্ট? ওকে, এখানে একটা বাক্য আছে, তুমি এখানে বেশ কয়েকটা বাক্য আছে, তুমি প্রথম বাক্যটা পড়ো। জাস্ট প্রথম বাক্যটা পড়ো, বাংলা বাক্যটা কি আছে শুনি একটু। আমি আমার বন্ধু টমকে নিয়ে নদীর ধারে হাঁটছিলাম। দেখো, একদিন এক বিকেলে, এইটুকু দ্বারা কোন স্থানকে বুঝাচ্ছে নাকি কোন সময়কে বুঝাচ্ছে? এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ কি বলা হয়? টাইম, সময় বোঝায়। আচ্ছা, এখানে বাক্যের কাজটা কে করতেছে? সাবজেক্ট কে? আমি। ওকে, এটা হলো সাবজেক্ট। আচ্ছা, এখানে বাক্যের ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা? হাঁটতেছিলাম, এটা হলো ভার্ব। ওকে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। আচ্ছা, এখানে সরাসরি অবশ্য অবজেক্ট নেই। এখন বলো, কোথায় হাঁটতেছিলাম? নদীর ধারে। এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলাম, এটা কি টাইম নাকি প্লেস? এটা একটা প্লেস। ওকে, কাকে সাথে নিয়ে বলো? তার মানে দেখো, এই বাক্যের কয়েকটা পার্ট হয়ে গেল। সবাই মনোযোগ দাও। তোমরা শুধু ইংলিশটা খাতায় লিখে নিবা, বাংলা আমি পিডিএফ শিট তোমাদেরকে দিয়ে দিব। তবে ইংলিশটা এখন না, আগে বোঝো, পরে লিখবা। তাহলে আমরা দেখো এই বাক্যের কয়টা অংশ পাইলাম। প্রথমে একটা পাইলাম টাইম, তারপর পেলাম সাবজেক্ট, এরপরে পেলাম ভার্ব। সাবজেক্ট ভার্ব নেওয়ার পর আমরা আরো কিছু অ্যাডভার্ব পেলাম, আরো কিছু কমপ্লিমেন্ট পাইলাম। এটা পুরোটাকে ধরে নিলাম আমরা একটা পার্ট। তাহলে এই বাক্যের মোট পার্ট কয়টা হলো বলো নাফিসা? চারটা। আচ্ছা, যেহেতু সময়কে প্রথমে দেয়া হয়েছে, আমরাও সময়টাকে প্রথমেই দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে তুমি বলো, বিকেল এর ইংলিশ কি হবে? এটা আসলে কোন দিন বিকেল, এটা কি নির্দিষ্ট করে বলা আছে নাকি অনির্দিষ্ট? বলা নেই, বলা নেই। কোন এক বিকেল, একদিন এক বিকেলে, সেই দিন কবে এটা আমরা জানি না। তাহলে শুধু বিকেলের ইংলিশ আফটারনুন। তাহলে যদি বলি একটি বিকেল, তাহলে কি হবে? অ্যান আফটারনুন, রাইট? আচ্ছা, তাহলে আমাকে লিখতে হবে ইন অ্যান আফটারনুন। সকাল, বিকেল, সন্ধ্যা, এগুলোর পূর্বে প্রিপজিশন ইন বসে। ইন অ্যান আফটারনুন, এক বিকেলে। আচ্ছা, দেখো, আমরা সাবজেক্ট লেখার আগেই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম দিলাম, ঠিক কি না? যখন তোমরা বাক্যের সাবজেক্ট লেখার আগেই কোনো অংশ ব্যবহার করবা, কোনো ফ্রেজ বসাবা, তখন কিন্তু তারপর তোমাকে একটা কমা চিহ্ন দিয়ে নিতে হবে, নিয়ে সাবজেক্ট লিখতে হবে। এখন সাবজেক্টটা আমি, আমির ইংলিশ যেন কি ছিল? আই। আচ্ছা, এবার ভার্ব হলো হাঁটতেছিলাম। তাহলে কাজটা কি স্থির নাকি চলমান? তাহলে ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস? তাহলে সাবজেক্টের পরে অ্যামিজার হবে নাকি ওয়াজ ওয়ার হবে? তাহলে আই এর সাথে ওয়াজ হবে, ওয়াজ। এবার হাঁটার ইংলিশ যেন কি? ওয়াক। তার সাথে আইএনজি করলে কি হবে? ওয়াকিং, হাঁটতেছিলাম। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার দরকার অবজেক্ট। এখানে অবজেক্টের কিছু বিষয় আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আমার মতে তোমরা ছোট মানুষ, এত পেইন নেওয়ার দরকার নেই। সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে বাকি যা আছে পুরোটাকে আমরা অবজেক্ট ধরে নিলাম। যদি পুরোটাকে অবজেক্ট ধরে নেই, আমরা ধরে নেই,
তাহলে আমার কি থাকে বাকি বলো তো? আমার বন্ধু টমকে নিয়ে নদীর ধারে। এই পুরোটা মিলেই বাক্যের একটা পার্ট। যখনই দেখবা এরকম কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট গঠিত হয়, সেটা একটা ফ্রেজ। সেটাকে একটা কি বলা হয় বলো তো? ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় সামন দিক থেকে নাকি পেছন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা আছে কি? ধারে। ধারের ইংলিশ কি বলতো? ধারে বা তীরে? ব্যাংক। অন দা ব্যাংক নাকি বাই দা ব্যাংক? বাই দা ব্যাংক। নদীর তীরে কোনো কিছু অবস্থান করা বুঝালে অন দা ব্যাংক হয়, আর হাঁটা বা চলা বুঝালে বাই দা ব্যাংক হয়। তাহলে আমরা লিখবো বাই দা ব্যাংক। ওকে, ধারের ইংলিশ হয়ে গেল। এবার এই রয়ের ইংলিশ হচ্ছে অব। রয়ের ইংলিশ কি বলো? অব। আচ্ছা, নদী, তাহলে অব দা রিভার। এখানে এ রিভারও দিতে পারি, আমাদের গল্পের প্রয়োজনে আমরা দা দিলাম, দা রিভার। নদীর তীরে হাঁটতেছিলাম। আচ্ছা, এবার নদীর আগের শব্দটা কি বলতো? নিয়ে। নিয়ে বা সাথে, এর ইংলিশ যেন কি? উইথ। তাহলে দিলাম উইথ। এবার সাথের আগের শব্দটা কি বলো? না, আমরা একটা একটা করে আসি। নিয়ের আগের শব্দটা শুধু আগে বলো। টম। তাহলে উইথ টম। এবার বলো টমটাকে? মাই ফ্রেন্ড। তাহলে কমা চিহ্ন দিয়ে লিখবো মাই ফ্রেন্ড। তুমি চাইলে এভাবেও লিখতে পারতা যে মাই ফ্রেন্ড টম, অথবা উইথ টম কমা চিহ্ন দিয়ে মাই ফ্রেন্ড। তার মানে যে টম সেই আমার কি? বন্ধু। তাহলে এতক্ষণ ধরে আমরা কি লিখলাম? ইন অ্যান আফটারনুন আই ওয়াজ ওয়াকিং বাই দ্য ব্যাংক অফ দ্য রিভার উইথ টম মাই ফ্রেন্ড, অথবা উইথ মাই ফ্রেন্ড টম। তুমি এটা না লিখে, তোমরা যদি এভাবে না লিখতে চাও কোনো সমস্যা নেই, তোমরা আগে লিখবা মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড টম। এটাকে বলে অ্যাপোজিটিভ। আমি চাইলেই তোমাদেরকে এটা বুঝাইতে পারি এখন, কিন্তু আমি তোমাদেরকে এত পেইন দিব না। আমি চাচ্ছি একটা ইজি ওয়েতে তোমরা শেখো। উইথ মাই ফ্রেন্ড টম। তাহলে আমাদের প্রথম বাক্য হয়ে গেল। থ্যাংক ইউ নাফিসা। আমি এবার ডাকবো সুপ্তকে। সুপ্ত বলো, দ্বিতীয় বাক্যটুকু পড়ো। ওকে, নদীর ওপারে একটি বন ছিল। কে ছিল? কয়টা বন? একটি বন, তাই তো? আচ্ছা, আমি যদি বলি টেবিলের উপরে একটি বই আছে, এর ইংলিশ কি হবে তুমি বলতে পারবা? চেষ্টা করো, ভুল হলে হোক। টেবিলের উপরে একটি বই আছে। There is a book on the table. তাহলে যদি বলি টেবিলের উপরে একটি কলম আছে, এর ইংলিশ কি হবে? There is a pen on the table. On the table, right. এখন যদি বলি টেবিলের উপরে একটি বিড়াল আছে, There is a cat on the table. আচ্ছা, আমরা তোমরা চাইলে ক্যাটকে খ্যাট বলতে পারো, টেবিলকে টেবল বলতে পারো। There is a cat on the table. There is a cat on the table. বলো তো? There is a cat on the table. On the table. চমৎকার। তাহলে কোথাও কিছু আছে বা কোথাও কিছু নেই, এটা বোঝানোর জন্য আমরা দেয়ার দিয়ে শুরু করি। তাহলে আমাকেও এখানে দেয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি লিখলাম দেয়ার। এখানে কি বলছে? যে নদীর ওপারে একটি বন আছে নাকি বন ছিল? ছিল। তাহলে এখানে ইজ না দিয়ে ওয়াজ দিতে হবে। দেয়ার ওয়াজ। এখন বলো কি ছিল যেন? একটি বন। এর ইংলিশ কি তুমি বলতে পারবা? A forest. বাহ, there was a forest. একটি বন ছিল। তাহলে এখন আসো, বনটা কোথায় ছিল? নদীর ওপারে। এই যে ভার্বের পরে বাকি অংশটুকু পেছন দিক থেকে লিখতে হবে, ওপারে। ওপারের ইংলিশ অনেকভাবে লেখা যায়। অন দা আদার সাইড, অথবা তোমরা একটা প্রেপোজিশন নিতে পারো, অ্যাক্রস। অ্যাক্রস মানে বিপরীত পাশেও বোঝায়। তাহলে আমরা এখানে অন দা আদার সাইড না লিখে আমরা লিখলাম অ্যাক্রস দ্য রিভার। তাহলে অ্যাক্রস দ্য রিভার। তাহলে পুরো বাক্যটা কি হলো? সুপ্ত পড়ো। There was a forest across the river. There was a forest across the river.
তাহলে নদীর ওপারে একটা বন ছিল। ওকে, থ্যাংক ইউ। শ্রেয়সী দাস, ক্যান ইউ হিয়ার মি? শ্রেয়সী দাস, ক্যান? ওকে, তুমি তৃতীয় বাক্যটা পড়ো, থার্ড সেন্টেন্সটা পড়ো। একটি হরিণ, একটি বিড়াল, একটি কাঠবিড়ালি ও একটি প্রজাপতি বনের ভেতর খেলতেছিল। ওকে, তুমি আমাকে বলো এখানে ভার্ব কোনটা, এই বাক্যের ক্রিয়া কোনটা, ভার্ব? শ্রেয়সী দাস, আচ্ছা ওর ইন্টারনেট সমস্যা হচ্ছে হয়তো বা। আচ্ছা আমাকে শ্রেয়সী ব্যানার্জি বলো এখানে বাক্যের ভার্ব কোনটা, ভার্ব কোনটা এই বাক্যের? একটি হরিণ, হ্যাঁ আমি বুঝতে পারছি, এই বাক্যের ভার্ব কোনটা, মানে এই বাক্য। এখানে যতগুলো প্রাণীর নাম বলা হচ্ছে ততগুলো। তুমি কি আমার প্রশ্ন শুনেছো? আমি সাবজেক্ট না, আমি বলছি ভার্ব কোনটা, ভার্ব কোনটা দ্বারা কাজ করা বোঝায়। খেলতেছিল, হ্যাঁ প্রশ্ন শুনতে হবে তো আগে। তাহলে খেলতেছিল ভার্ব। এখন বলো কারা খেলতেছিল, সাবজেক্ট কারা? সাবজেক্ট এখানে একটি হরিণ, একটি বিড়াল, একটি কাঠবিড়ালি এবং একটি প্রজাপতি। এই পুরোটাই হলো কি সাবজেক্ট, তাই তো? জি স্যার। গুড। এখানে ছিল আমরা হাঁটতেছিলাম, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও আছে খেলতেছিল, তাহলে এটাও কোন টেন্স হবে? চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাকে আগে সাবজেক্ট নিতে হবে। বলো একটি হরিণ, হরিণের ইংলিশ কি বলো তো? ডিয়ার, ডিয়ার। তাহলে ডি ই এ আর, ডি ডাবল ই আর, স্পেলিং কোনটা হবে? ডি ডাবল ইয়ার, গুড। ডিয়ার একটি হরিণ, আচ্ছা কমা চিহ্ন দিলাম। এবার আসো একটি বিড়াল, এর ইংলিশ কি হবে? এ ক্যাট, আ ক্যাট, একটি বিড়াল। এবার আসো একটি কাঠবিড়ালি। হ্যাঁ আগে তো বিড়াল, বিড়ালের পরে না কাঠবিড়ালি। কাঠবিড়ালির ইংলিশ কি? স্কুইরাল। স্কুইরাল বানানটা হবে এস কিউ ইউ আই ডাবল আর ই এল, স্কুইরাল। আ ডিয়ার, আ ক্যাট, আ স্কুইরাল, একটা কাঠবিড়ালি। এবার বলছে ও, এর ইংলিশ কি বলতো? অ্যান্ড। এবার আছে একটি প্রজাপতি, একটি প্রজাপতি, প্রজাপতির ইংলিশ কি বলো? বাটারফ্লাই, তাহলে একটির ইংলিশ তো বলতে হবে আগে, আ বাটারফ্লাই। বাটারফ্লাই স্পেলিং বলতে পারবা? বিউ ডাবল টি ই আর, ডি ইউ ডাবল টি ই আর এফ এল ওয়াই, বাটারফ্লাই। আ বাটারফ্লাই, একটি প্রজাপতি। এতক্ষণ ধরে আমরা বাক্যের সাবজেক্ট লিখলাম। যখন কেউ কথা বলবে বাকিরা একটু মিউট থাকতে হবে, মিউট। ওকে, শ্রেয়া ব্যানার্জি আবার বলো। তাহলে সাবজেক্ট পেলাম, এবার ভার্ব। ভার্ব হচ্ছে খেলতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে কি অ্যাম ইজ আর নিতে হয় নাকি ওয়াজ ওয়ার নিতে হয় বলো? আচ্ছা শ্রেয়া ব্যানার্জি রেসপন্স করতে পারতেছে না কেন জানি না। আমি আমি একটু রায়ান আরিশাকে ডাকবো। আরিশা, না শ্রেয়া ব্যানার্জি পরে। আরিশা, আরিশা আমাকে শুনতে পাও? ইয়েস স্যার, ওকে, তাহলে এটা খেলতেছিল কোন টেন্স যেন হবে? খেলতেছিল কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার নিতে হবে। তো এখানে দেখো তো সাবজেক্টের এখানে নাউন আছে 1 2 3 4, চারটা নাউন। তাহলে নাউনটা যেহেতু চারটা, তাহলে এটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? প্লুরাল, তাহলে কি আমরা ওয়াজ নিব নাকি ওয়্যার নিব? ওয়ার, ওয়্যার নিব। তাহলে ভার্ব নিলাম। এবার মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব কোনটা? প্লেইং, প্লেইং। খেলতেছিলাম থেকে প্লেইং, ওয়্যার প্লেইং, খেলতেছিল। ওকে ফাইন। এখন আসো সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এখন ভার্বের পরবর্তী অংশটুকু, অবজেক্ট বলো আর কমপ্লিমেন্ট বলো। কোথায় খেলতেছিল যেন? বনের ভেতর, এটা তো পেছন দিক থেকে অনুবাদ করতে হয় তাই না? ইয়েস স্যার, তার মানে কি ইন দা বন, ইন দ্য ফরেস্ট, ইন দা ফরেস্ট, ইন দা ফরেস্ট, বনের ভেতরে।
তাহলে পুরো সেন্টেন্সটা একটু পড়ো তো, সুন্দর করে বলবা। A deer, a cat, a squirrel, and a butterfly were playing in the forest. ফরেস্ট, বাহ চমৎকার। এবার পরবর্তী বাক্যটা একটু পড়ো, কি আছে? আমরা তাদেরকে দেখতে পেলাম। So now tell me which is the subject in this sentence. আমরা, which is the verb? দেখতে পেলাম দেখতে পেলাম। And which is the object? তাদেরকে। তাদেরকে। Okay, now tell me what kind of tense it is? Past tense. Past indefinite tense. Okay, fine. আমরা তাদেরকে দেখতে পেলাম। তাহলে here the subject is আমরা। আমরা means I. No sir, We, আমরা। Okay. দেখতে পেলাম, পেলাম, পারা। Para means can or could, right? So here the sentence is in past tense, so we have to use could. We could. আমরা পারলাম। Okay. এবার see and তাদেরকে them. Okay. Now read the text. In the afternoon, I was walking by the Bank bank of the river with my friend Tom. There was a forest across the river. A deer, a cat, a squirrel, and a butterfly were playing in the forest. We could see them. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা করতে পারো, তোমাদের আজকের জন্য তোমরা একটা কাজ করো, একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় নোট করে নিবা পরে সবাই মিলে। দেখবো কে কত স্বল্প সময়ের মধ্যে আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। টেক আ স্ক্রিনশট। ডান। ওকে, হ্যাঁ শ্রেষ্ঠী দাস, তোমার ইন্টারনেট সমস্যা ছিল, বুঝতে পেরেছি, পরের বাক্যে তোমাকে নিব আমরা ডেকে। ওকে, এবার আমি পরবর্তী বাক্যে একটু ডেকে নিব আমাদের ইশরাক আহমেদকে। ইশরাক, ক্যান ইউ হিয়ার মি? ওকে ইশরাক, এখানে তুমি প্রথম সেন্টেন্সটি পড়ো, কি আছে? এমন সময় একটি ডাক করা ভাল্লুক একটি চিঠি নিয়ে তাদের সামনে দাঁড়ালো। ওকে, ডাক হরকরা মানে বোঝো? ডাক হরকরা মানে যারা চিঠি বহন করে, পোস্টম্যান, তাকে বলে ডাক হরকরা। ওকে, যারা চিঠি বহন করে তাদেরকে কি বলে? ডাক হরকরা। তাহলে আমাকে বলো তো ইশরাক, এখানে ভার্ব কোনটা? হুইচ ইজ দ্য ভার্ব? দাঁড়ালো, রাইট, দাঁড়ালো হচ্ছে ভার্ব। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে দাঁড়ালো, হুইচ ইজ দ্য সাবজেক্ট? কি ডাক হর করা ভাল্লুক। ভাল্লুক, এটা হলো সাবজেক্ট, আর দাঁড়ালো এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার যদি বলি অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্বের, হ্যাঁ বলো বলো বলো। একটি চিঠি নিয়ে তাদের সামনে। বাহ, মানে এটা ভার্বের পরবর্তী অংশটুকু আর কি হবে। ওকে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। আর এটা আছে এমন সময়, এটা একটা কি প্লেস নাকি টাইম? টাইম। ওকে, এখন নরমালি সময়ের ইংলিশ কি বলো তো? সময়ের ইংলিশ কি যেন? টাইম। তাহলে আমরা কি লিখবো? যে অ্যাট দ্যাট টাইম, হ্যাঁ, এমন সময় বা ওই সময়। আচ্ছা, অনেক ভাবে লেখা যেতে পারে, তো আমরা লিখলাম তোমাদের জন্য সহজ করে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে বা ওই সময়ে। আচ্ছা, এখন কি আমার একটা কমা চিহ্ন দিতে হবে? Yes sir. ইয়েস স্যার। ওকে, এবার সাবজেক্টটার জন্য কি বলছিলা? যে একটি ডাক হরকরা ভাল্লুক। আচ্ছা, একটির ইংলিশ আগে বলো। একটির ইংলিশ কি যেন? এ অথবা অ্যান, তাই না? Yes sir. ওকে, আমরা এ দিলাম। এবার ডাক হরকরাকে যেন কি বলে? পোস্টম্যান, তাই না? Yes sir. পোস্টম্যান। আচ্ছা, পোস্টম্যান। এবার ভাল্লুকের ইংলিশ যেন কি বলো তো? The deer. বিয়ার। আচ্ছা, তাহলে এইখানে ধরো আমরা দিলাম বিয়ার, তাহলে কি হয়ে গেল? পোস্টম্যান বিয়ার, তাই না? Yes sir. তাহলে বিয়ার কি একটা মানুষ? No sir. তাহলে আমার ম্যান শব্দটার দরকার কি আছে? No sir. দরকার নেই। নরমালি মানুষ যখন ডাক হরকরা হয় তখন আমরা বলি পোস্টম্যান, তো এ তো মানুষ না। তাহলে আমি কি লিখবো? পোস্টম্যান নাকি পোস্ট বিয়ার? Post deer. রাইট।
এই ওয়ার্ডটা এভাবে অনেকে ভাবেই না। আচ্ছা, ডা ঘর করা ভাল্লুক, সাবজেক্ট পেলাম আমরা। এবার ভার্ব যেন কোনটা? দাঁড়ালো। দাঁড়ালো। দাঁড়ানোর ইংলিশ যেন কি? স্ট্যান্ড। স্ট্যান্ড। স্ট্যান্ড এর পাস্ট ফর্ম হবে নাকি প্রেজেন্ট ফর্ম হবে এখানে? দাঁড়ালো পাস্ট ফর্ম হবে, তাহলে স্ট্যান্ড এর পাস্ট ফর্ম হবে স্টুড। স্টুড, দাঁড়ালো। ওকে, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার বাকি যে অংশটুকু আছে এটা জন্য কোন দিক থেকে অনুবাদ করতে হবে? পেছন দিক থেকে। শাবাশ। এবার পেছনের শব্দটা কি বলো? সামনে। সামনের ইংলিশ বিফোর নাকি বিহাইন্ড? বিহাইন্ড। বিহাইন্ড মানে কি সামনে নাকি পেছনে? বিহাইন্ড মানে পেছনে, আর বিফোর বা ইন ফ্রন্ট অফ মানে সামনে। বুঝতে পারছো? বিফোর বা ইন ফ্রন্ট অফ মানে সামনে। আচ্ছা, তো এখানে বিফোর ব্যবহার করলে খারাপ হয় না, তাহলে আমরা দিলাম বিফোর, সামনে। ওকে, এবার তাদের সামনে, তাহলে কি দে থেকে লিখবো দেম, বিফোর দেম, তাদের সামনে। ওকে, এবার আসো নিয়ে। নিয়ের ইংলিশ যেন কি? নিয়ে বা সাথে এর ইংলিশ যেন কি? উইথ। উইথ। শাবাশ। ওকে, এবার বলো কি নিয়ে? একটি চিঠি। একটি চিঠির ইংলিশ কি হবে? লেটার। আ লেটার। দেখো তোমরা কিন্তু প্রত্যেকে কেউ বাদ যাবে না, যারা মনোযোগ দিচ্ছ না তারা কিন্তু ধরা খেয়ে যাবা। সুতরাং ক্লাসে যারা আছো লক্ষ্মী সোনারা সবাই মনোযোগ দাও। তাহলে উইথ আ লেটার। আচ্ছা, তাহলে পুরো সেন্টেন্সটা একটু পড়ো তো। At that moment, a post there stood before them with a letter. At that moment, a post bearer stood before them with a letter. ওই মুহূর্তে বা ওই সময় একজন ডাকঘর করা ভাল্লুক তাদের সামনে একটা চিঠি নিয়ে দাঁড়ালো। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমাকে একটু আওয়ান বলবা। আওয়ান, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, তুমি পরবর্তী বাক্যটা দেখো। বনের বাঘ সকল প্রাণীকে নৈশ ভোজে আমন্ত্রণ করেছে। তাহলে হুইচ ইজ দ্য সাবজেক্ট? The subject is bug. Bug. I mean, tiger. বাঘ। ওকে, দ্যাট মিন্স বনের বাঘ, রাইট? Yes. ওকে, বনের বাঘ। সো নাও টেল মি হুইচ ইজ দ্য ভার্ব? আমন্ত্রণ করেছে। থ্যাংক ইউ, আমন্ত্রণ করেছে। সো সাবজেক্ট এন্ড ভার্ব। হুইচ ইজ দ্য অবজেক্ট? কাকে আমন্ত্রণ করেছে? সকল প্রাণীকে। দ্যাট মিন্স ইট ইজ অবজেক্ট। আর নৈশ ভোজে এটা হচ্ছে আমার একটা বাড়তি অংশ, একটা অ্যাডভার্ব, এটা আমরা পরে আসতেছি। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে বনের বাঘ। তাহলে বাঘের ইংলিশ তো নরমালি কি? টাইগার। টাইগার। এখন বনে কি বাঘ একটা থাকে? নো স্যার। অনেক বাঘ। তবে এই গল্পে মনে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা বাঘের কথা বলছে, তাই না? ইয়েস স্যার। রাইট। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে দা টাইগার অফ দ্য ফরেস্ট। দা দিচ্ছি ওই বন, গল্পের প্রয়োজনে বনটা নির্দিষ্ট হয়েছে। দ্য টাইগার অফ দ্য ফরেস্ট, বনের বাঘ। এবার আমন্ত্রণ করা, ইংলিশ যেন কি? দাওয়াত করা। আমন্ত্রণ করাকে কি বলে? ইনভাইট। ইনভাইট। তাহলে আমন্ত্রণ করেছে, এটা আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি, আবার পাস্ট টেন্সও করতে পারি। পুরো গল্পটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে কি এটা প্রেজেন্ট করা ঠিক হবে? নো স্যার। ওকে, পাস্ট টেন্সে করব। তাহলে ইনভাইট নাকি ইনভাইটেড? ইনভাইটেড। ইনভাইটেড। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। অবজেক্ট কি? সকল প্রাণী। সকলের ইংলিশ কি হবে? অল দ্য অ্যানিমালস। অল দ্য অ্যানিমালস বা অল অ্যানিমালস, সকল প্রাণীকে। ওকে, এখন আসো বাড়তি অংশটুকু। কোথায় আমন্ত্রণ করেছে বলো তো? নৈশভোজে। আচ্ছা, নৈশভোজকে আমরা ব্রেকফাস্ট বলি নাকি আমরা লাঞ্চ বলি নাকি ডিনার বলি? ডিনার। ডিনার। তাহলে লিখতে হবে অ্যাট দ্য ডিনার। তাহলে এবার পুরো সেন্টেন্সটা পড়ো তো।
কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে At the moment, টি এর উচ্চারণ ঠ, পি এর উচ্চারণ ফ, আর আর কে সাইলেন্ট রাখতে হবে। হ্যাঁ বলো, এখান থেকে পড়ো, বলো। দা tiger হুম of the forest invited all animals at the dinner. at dinner, good. ওকে, এবার পরের বাক্যে আমরা যাব আওয়ানকে সাথে নিয়েই। আওয়ান আমাকে বলো যে এর পরের বাক্যটা কি আছে, একটু পড়ো, পড়ো। এটি জেনে হরিণ ভয় পেল, এটি জেনে হরিণ ভয় পেল, কিন্তু বিড়াল ভয় পেল না, কারণ বিড়াল হলো বাঘের মাসি। মাসি, সাউন্ড একটু কমে দাও তো। ও, কারণ বিড়াল হলো বাঘের মাসি, রাইট। ওকে, এটি জেনে হরিণ ভয় পেল কিন্তু বিড়াল ভয় পেল না, কারণ বিড়াল হলো বাঘের মাসি। ফাইন। এই বাক্যের দেখো তিনটা পার্ট আছে, আমরা একটা একটা করে পার্টে যাব। এটি জেনে হরিণ ভয় পেল, তাহলে এখানে সাবজেক্ট কি? কে ভয় পেল বল? হরিণ। তাহলে আমি লিখবো দ্য ডিয়ার। আচ্ছা, দ্য ডিয়ার, হরিণ। এবার ভয় পেল, ভয় পাওয়ার ইংলিশ কি? ফিয়ার, তাই না? সো ফিয়ার এর পাস্ট ফর্ম হবে ফিয়ার্ড, ভয় পেল। এবার সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। সাবজেক্ট হরিণ, ভার্ব হলো ভয় পেল। বাকি অংশটুকু কি জানো বলো তো? সাবজেক্ট, এটি জেনে। তাহলে সাবজেক্ট ভার্ব বাদে বাকি অংশটুকুকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে বলো তো? পেছন দিক থেকে, জেনে। নরমালি জানার ইংলিশ কি? নো। যখন দেখবা ক্রিয়ার সাথে এ আছে, জেনে, জেনে, শিখে, জানিয়া, শিখিয়া, এরকম এ বা ইয়ে থাকা মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে হবে নোয়িং ইট, নোয়িং দ্যাট, বা লিখতে পারো আফটার নোয়িং দ্যাট, এটি জেনে। ওকে, বা যেহেতু চিঠি তুমি শুনেও লিখতে পারো। তো ডিয়ার ফিয়ার্ড নোয়িং দ্যাট, হরিণ সেটা জেনে ভয় পেল। এটা কমা চিহ্ন আছে, দিলাম। এবার বলছি কিন্তু, কিন্তুর ইংলিশ কি? কিন্তু, বাট। ওকে, কিন্তু বিড়াল ভয় পেল না। এখানে সাবজেক্ট কোনটা? বিড়াল। তাহলে এর ইংলিশ কি লিখবো? আ ক্যাট নাকি দা ক্যাট? দা লাগবে, কারণ এই গল্পের প্রতিটা ক্যারেক্টার আমাদের কাছে এখন নির্দিষ্ট হয়ে গেছে, সবাই নির্দিষ্ট, তাই দা। তাহলে দা ক্যাট, বিড়াল ভয় পেল না। এটা কি হাবোধক বাক্য নাকি নাবোধক বাক্য বলো? নাবোধক বাক্যে আমরা ডু নট, ডাজ নট, ডিড নট নেই, তাই না? এখন যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড নট নিব। সো এখানে হবে ডিড নট। বাট দ্য ক্যাট ডিড নট ফিয়ার, ডিডন্ট ফিয়ার, রাইট। বিড়াল ভয় পেল না। এবার বলছে কারণ, কারণের ইংলিশ কি বলো? বিকজ, কারণ। এবার বলছে বিড়াল হলো বাঘের মাসি। এখানে সাবজেক্ট আবারও বিড়াল। আচ্ছা, বিকজ, কারণ, দ্য ক্যাট, বিড়াল, ইজ হলো বাঘের মাসি। তুমি বলো মাসি মানে কি, বোন নাকি খালা? খালা। আন্টি বলে কোন শব্দ দুনিয়াতে নেই, ঠিক আছে? এটা হবে আন্ট। তাহলে দ্য ক্যাট ইজ দ্য আন্ট অফ টাইগার, অফ দ্য টাইগার। দেখো এখানে কতবার দা ব্যবহার হয়েছে, যতবারই ব্যবহার হয়েছে এটা নির্দিষ্ট করে শ্রেণী বোঝানোর জন্য। দ্য ক্যাট ইজ দ্য আন্ট অফ দ্য টাইগার। দ্য টাইগার মানে একটা বাঘ না, দুনিয়ার সব বাঘ। তুমি এটা টাইগার্সও লিখতে পারতা, বিকজ দ্য ক্যাট ইজ দ্য আন্ট অফ দ্য টাইগার। তাহলে এবার তুমি পুরো সেন্টেন্সটা পড়ো এখান থেকে দ্রুত। The deer feared knowing that, but the cat did not fear because the cat is the aunt of the tiger. বাহ, দেখেছো? এটা আরেকটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখো, একদম সিম্পল হবে। তোমরা আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, ডান? ওকে, এইবার দেখি
এইবার আমার সাথে যুক্ত হবে মুমতাহানা। মুমতাহানা, ক্যান ইউ হিয়ার মি? মুমতাহানা, Yes, sir. হাউ আর ইউ মুমতাহানা? I'm fine, and you? আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। এবার আমরা যে পরের বাক্যে যাব, পরের বাক্যটি তুমি একটু পড়বা। প্রথম সেন্টেন্সটা কি আছে পড়ো। হরিণী একটি গাছের নিচে বসে পড়ল। ওকে, হিয়ার হুইচ ইজ দ্য সাবজেক্ট? পড়ল। সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব না। সাবজেক্ট কোনটা? হরিণটি। হরিণটি, রাইট। যে কাজ করে সেই সাবজেক্ট। এবার ভার্ব বলো কোনটা যেন? বসে পড়ল। বসে পড়লো। ওকে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, বাকিটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট যাই বলো পরের অংশ। তাহলে হরিণটি এর ইংলিশ কি লিখবো আমরা? The deer. দা ডিয়ার। এবার বসার ইংলিশ যেন কি বলো তো মুমতাহানা? Seat. সিট। সিটের পাস্ট ফর্ম হবে কি? Sat. স্যাট। ওকে, দ্য ডিয়ার স্যাট। হরিণটি বসে পড়লো। ওকে, ওই যে পড়লোর জন্য স্যাট। এখন আসো, সাবজেক্ট ভার্ব বাদে বাকি যে অংশটুকু থাকে অনুবাদ করতে হয় যেন কোন দিক থেকে? পেছন দিকে। পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি বলো? নিচে। নিচের ইংলিশ যেন কি? Down. ডাউন অথবা আন্ডার। এখানে হবে আন্ডার। হ্যাঁ, কোনো কিছু নিচে অবস্থান করা বুঝলে আন্ডার। আন্ডার একটি গাছ এর ইংলিশ বলো। The না, যদি বলতো গাছটি তাহলে হয়তো দা ট্রি। একটি গাছ তাহলে আ ট্রি। তাহলে দ্য ডিয়ার স্যাট আন্ডার আ ট্রি। হরিণটি একটি গাছের নিচে বসে পড়লো। তারপরের সেন্টেন্সটা বলো কি আছে? প্রজাপতিটি ফুলের উপর উঠতেছিল। কে উঠতেছিল? সাবজেক্ট কোনটা বলো? প্রজাপতিটি। প্রজাপতিটি। ওকে, এটা সাবজেক্ট। আর ভার্ব কোনটা? উঠতেছিল। উঠতেছিল। গুড, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার কিন্তু দেখো এখানে একটি প্রজাপতি বলেনি, প্রজাপতিটি। তাহলে আমি আ বাটারফ্লাই আর দা বাটারফ্লাই কোনটা লিখবো? The butterfly. শাবাশ, দা বাটারফ্লাই। প্রজাপতিটি, দা বাটারফ্লাই। এবার উঠতেছিল, এটা কি ইনডেফিনিট টেন্স নাকি কন্টিনিউয়াস টেন্স? Continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস? Past. পাস্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার নিতে হবে নাকি ওয়াজ ওয়ার নিতে হবে? Was were. ওয়াজ ওয়ারের ক্ষেত্রে এখানে তুমি ওয়াজ নিবা নাকি ওয়ার নিবা? Were. না, ভালো করে দেখো, বাটারফ্লাই এটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? Singular. সিঙ্গুলার হলে ওয়াজ নিতে হবে তোমাকে, আর প্লুরাল হলে ওয়ার হবে। দ্য বাটারফ্লাই ওয়াজ। এবার সে উঠতেছিল, ওরার ইংলিশ যেন কি ভুলে গেছি মুমতাহানা বলো। ফ্লাই। তাহলে ফ্লাই এর সাথে আইএনজি করলে কি হয়? Fly. ফ্লাইং। দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লাইং। প্রজাপতিটি উঠতেছিল। এবার সাবজেক্ট ভার্বের পর বাকি অংশটুকু যেন কিভাবে অনুবাদ করতে হয়? পেছন দিকে। পেছন দিক। তাহলে পেছনের শব্দটা কি? উপর। উপর। উপরের ইংলিশ কি হয় যেন বলো। উপরের ইংলিশ কি হয় ভুলে গেছো? উপরের ইংলিশ হয় অন, ওভার বা অ্যাবাভ। তবে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, আর সংলগ্ন ছাড়া হলে ওভার হয়। তাহলে যখন প্রজাপতি ফুলের উপর উড়বে, এই যে প্রজাপতিটা যে ফুলের উপর উঠতেছে এর সাথে কি ফুলটা টাচ হচ্ছে? No, sir. তাহলে সংলগ্ন ছাড়া হলে ওভার হবে। কি হবে বলো? Over. সংলগ্ন অবস্থায় হলে কি হবে? On. আর সংলগ্ন ছাড়া হলে Over by above. ওভার বা অ্যাবভ। যদি তার গতি থাকে তাহলে হবে, Over. আর গতি না থাকলে Above. এই তো তোমার মনে পড়ে গেছে। তাহলে ফুলের যেহেতু পাখির যেহেতু প্রজাপতির গতি আছে তাহলে ওভার হবে। তাহলে ওভার। ওভার কিসের উপর বলো? ফুল। এখানে কি বলছে একটি ফুল? একটি ফুল কি বলছে? না। তাহলে এখানে ফ্লাওয়ারের প্লুরাল ফর্ম দিয়ে দাও, ফ্লাওয়ার্স। ফুলের উপর উঠতেছিল। ফাইন। তাহলে দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লাইং ওভার ফ্লাওয়ার্স। ফুলের উপর উঠতেছিল। ওকে, ফাইন। এবার পরের বাক্যটা থ্যাংক ইউ মুমতাহানা। পরের বাক্যটা আমার সাথে যুক্ত হবে যে আরিয়ান। আরিয়ান আছো? আরিয়ান নেই। আচ্ছা, শিহাব, ক্যান ইউ হিয়ার মি শিহাব? Yes, sir. ওকে, শিহাব বলো পরের বাক্যটা কি আছে পড়ো। প্রজাপতিটি হরিণটিকে
বাঘের কাছে যেতে নিষেধ করলো। আচ্ছা, কে নিষেধ করলো? প্রজাপতি, তার মানে হুইচ ইজ দ্য সাবজেক্ট? the butterfly, Butterfly, subject. Oh, fine. It is subject. And which is the verb? the verb is নিষেধ করলো। নিষেধ করলো, ফাইন। ওকে ফাইন, কাকে নিষেধ করলো? আই মিন হুইচ ইজ দ্য অবজেক্ট? হরিণটি, হরিণটিকে অবজেক্ট। অ্যান্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা পরে যাব। ওকে ফাইন। এখন সাবজেক্ট প্রজাপতিটি এর ইংলিশ কি লিখবো? the butterfly, দ্য বাটারফ্লাই। ওকে, আর এর উচ্চারণটাকে সাইলেন্ট করে বলতে হবে দ্য বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই। ওকে, আমরা প্রোনাউন্সিয়েশনের ক্লাসে যাব, এখন আপাতত যা পারো শেখো। প্রজাপতিটি সাবজেক্টের পরে এবার ভার্ব নিষেধ করলো, তাহলে নিষেধ করলো। আচ্ছা, তাহলে এর ইংলিশ কি হবে? পারমিট নাকি ফরবিড? গেস করি। ফরবিড। পারমিট তো অনুমতি দেয়, তাহলে ফরবিড নিষেধ করা, তাহলে ফরবিড এর পাস্ট ফর্ম হবে ফরবেড। ফরবেড, নিষেধ করলো। ওকে ওকে, সাবজেক্ট পেলাম ভার্ব, কাকে নিষেধ করলো? তাহলে কি লিখবো আমি ইংলিশ বলো? the deer, দা হরিণ, দা ডিয়ার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ। এবার অতিরিক্ত অংশটাকে আমরা পেছন দিক থেকে লিখবো, বাঘের কাছে যেতে। যেতে, এই যে ক্রিয়ার সাথে তে থাকলে যেন কি করতে হয়? the two, টু নিতে হয়, তাহলে নিলাম টু। এবার যাওয়ার ইংলিশটা যেন কি? the English go, তাহলে কি হয়ে গেল? টু, to go, টু গো, যেতে। আচ্ছা, এবার কাছে, কাছের ইংলিশ আবারও, কাছের ইংলিশ কি বলো? নিয়ার, নিয়ার দিতে পারো, আবার টু দিতে পারো। আচ্ছা, তাহলে এখানে নিয়ার বা টু লিখতে পারো, দুইটাই লেখা সম্ভব। এবার বাঘ, ওই বাঘ, সেই বাঘ, দা the tiger, দ্য টাইগার। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো বলো? the butterfly forbade the deer to go near the tiger. নিয়ার দ্য টাইগার। গুড, থ্যাংক ইউ, অনেক সুন্দর। তাহলে তোমরা আবারও টেক আ স্ক্রিনশট। I had done. Sir, I had done. ওকে, Sir, I. আগেটাই ভালো ছিল। ওকে, তাহলে আমরা এবার ওকে ফাইন, পরের সেন্টেন্সে আমরা চলে যাব। পরের সেন্টেন্সে কি বলো? যখন যেটা ইচ্ছে দাও, ভালো ভালো। আমি Question. ওকে, হোয়াট ইজ ইউর কোশ্চেন? হ্যাঁ, পিডিএফ করে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, পরের বাক্য, এবার আমাকে বলবে রজতব ঘোষ। বাক্যটা কি আছে পড়ো। রজতব ঘোষ পড়ো বাক্যটা। এমন সময় বাঘ সিংহকে নিয়ে হরিণের সামনে হাজির হলো। ওকে ফাইন, দৌড়ে পালিয়ে গুড। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কে? গেল। বাঘ, বাঘ, গুড। এখানে বাঘ হলো সাবজেক্ট। ভার্ব কোনটা? ভার্ব স্যার ভার্ব হলো হাজির হলো। হাজির হলো, ভার্ব, গুড। এবার সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাকি অংশ কোনটা বলো? হরিণ দৌড়ে পালিয়ে গেল। ওটা তো আরেকটা বাক্য, এখানে দাড়ি চিহ্ন আছে। আমরা এইটুকু অংশের মধ্যে আগে আসি। এইটুকু অংশে বাঘ হলো সাবজেক্ট, এইটুকু ভার্ব, আর ভার্বের পরবর্তী অংশটা কি আছে? সিংহকে নিয়ে হরিণের সামনে। গুড। আচ্ছা, এবার প্রথমে আছে কি? এমন সময়। তাহলে এমন সময়ের ইংলিশ কি লিখবো বলো? এমন সময়ের ইংলিশ কি লিখবো? একটু আগে বলছিলাম।
এমন সময় এর ইংলিশ কি লিখবো? একটু আগেই বলছিলাম। এটা এটা কে বলতে পারবা বলো? বলো। At that moment, এমন সময়। আচ্ছা, ওকে। তাহলে আমরা লিখলাম at that moment। হ্যাঁ রজতব ঘোষ, তুমি চালিয়ে যাবা বাকিটুকু। সাবজেক্ট হচ্ছে বাঘ, বাঘের ইংলিশ কি লিখবো বলো? শুধু টাইগার লিখবো? কি লিখবো? এ টাইগার নাকি দা টাইগার? এই বাঘটা অনেকক্ষণ থেকে আমরা বাঘ নিয়ে আলোচনা করতেছি, তাহলে নির্দিষ্ট হয়ে গেছে, তার জন্য আমাকে লিখতে হবে কি টাইগার বলো তো? দা টাইগার লিখতে হবে, দা টাইগার, বাঘ। এবার হাজির হলো, হাজির হওয়ার ইংলিশ হচ্ছে অ্যাপিয়ার, বা অনেক কিছু লেখা যেতে পারে। কেম মানে আসলো, হাজির হলো মানে আসলো, তোমরা কেমও লিখতে পারো। তো আমি এখানে লিখলাম অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, হাজির হওয়া, তাহলে অ্যাপিয়ার্ড, হাজির হলো। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। প্রেজেন্ট তো কোনো ভার্ব না, প্রেজেন্ট লিখলে তোমাকে বি ভার্ব নিতে হবে, আবার ওয়াজ প্রেজেন্ট লিখতে হবে, কারণ প্রেজেন্ট তো কোনো ভার্ব না, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার বলো রজত, বাকি অংশটুকু কোন দিক থেকে লিখতে হবে যেন? পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তুমি হয়তো পরে ক্লাসে জয়েন করছো, তাহলে বলো পেছনের শব্দটা আছে কি সামনে? সামনের ইংলিশ কি যেন ছিল, মনে আছে? একটু আগে বলছিলাম, বিহাইন্ড নাকি বিফোর? বিফোর। তোমার একটু মনোযোগ কমে গেছে। বিফোর। আচ্ছা, ক্ষেত্র বিশেষে এগুলো ইন ফ্রন্ট অফ দেয়া যায়, বিফোর, সামনে। এবার কার সামনে বলো? হরিণের সামনে, বিফোর দ্য ডিয়ার, হরিণের সামনে। ওকে, এবার নিয়ে, নিয়ে বা দিয়ের ইংলিশ কি ছিল? উইথ। এবার সিংহকে উইথ দ্য লায়ন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পুরো বাক্যটা হলো at that moment the tiger appeared before the deer with the lion। ওই মুহূর্তে বা এমন সময় বা ওই সময়, at such a time এইসব না লিখে জাস্ট at that moment, এমন সময় the tiger appeared before the deer with the lion। আচ্ছা, এবার আমার সাথে পরের সেন্টেন্সটা বলবে। পরের সেন্টেন্সটা বলবে যে পরের সেন্টেন্সটা আমাকে এবার বলবে আনিশা। শুনতে পাও আনিশা? আনিশা পরের বাক্যটা পড়ো, কি আছে পড়ো। হরিণ দৌড়ে পালিয়ে গেল। এখানে সাবজেক্ট কে? হরিণ। হরিণ। আচ্ছা, ওকে, হরিণের ইংলিশ কি বলো? ডিয়ার। ডিয়ার। শুধু ডিয়ার লিখবো? কি লিখবো? এ ডিয়ার, দা ডিয়ার, রাইট, হরিণ। এবার ভার্ব কোনটা? পালিয়ে গেল। পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার ইংলিশ তুমি হয়তো জানো, জানো? ফ্লি মানে পালিয়ে যাওয়া। হ্যাঁ, ফ্লি। ফ্লির সাথে আর অ্যাওয়ে দেওয়ার দরকার নেই, ফ্লি মানেই পালিয়ে যাওয়া। ফ্লির পাস্ট ফর্ম হচ্ছে ফ্লেড। তাহলে আমি লিখবো দ্য ডিয়ার ফ্লেড অ্যাওয়ে। এটা না দিলেও সমস্যা নেই। দ্য ডিয়ার ফ্লেড অ্যাওয়ে, পালিয়ে গেল। ওকে, হরিণ দৌড়ে পালিয়ে গেল, এটাই ফ্লেড অ্যাওয়ে। ওকে, থ্যাংক ইউ আনিশা। ওকে, তোমরা আবারও একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমি ডাকবো নাফিসাকে। নাফিসা, রেডি? ওকে, আচ্ছা, নাফিসা কি স্ক্রিনশট নিয়েছো? ওকে, এবার পরের বাক্যের জন্য তুমি এবার পরের বাক্যটা পড়বা। বাক্যটা কি আছে পড়ো। দৃশ্যটি দেখে আমি ও আমার বন্ধু হাততালি দিলাম। দৃশ্যটি দেখে আমি ও আমার বন্ধু হাততালি দিলাম। তাহলে আমাকে বলো এখানে সাবজেক্ট কে? আমি ও আমার বন্ধু হলো সাবজেক্ট। ফাইন, তাহলে আমি ও আমার বন্ধু সাবজেক্ট। সো নাও টেল মি হুইচ ইজ দ্য ভার্ব? হাততালি দেয়া। হাততালি দেয়া is the verb. This verb is subject. Okay, and the extension is
Okay, fine. We have to start with subject. So the subject is আমি ও আমার বন্ধু. Means I and my friend. I and my friends. Okay, আমি ও আমার বন্ধু. Fine. আচ্ছা বলো, আমরা যে হাততালি দিয়েছি এটা কি কোনো দোষের কাজ? No, sir. দোষের কাজ যখন হয় তখন আগে নিজে দোষ স্বীকার করতে হয়, আর দোষের কাজ না হলে আগে নিজের কথা উল্লেখ করা যাবে না। তাহলে আমি কি লিখবো, আই অ্যান্ড মাই ফ্রেন্ড নাকি মাই ফ্রেন্ড অ্যান্ড আই? My friend and I. যদি আমি বলি আমি ওর আমার বন্ধু একটি ফুল চুরি করেছিলাম, তাহলে আগে কাকে লিখতে হবে? আই। তাহলে দোষের কাজ হলে আগে নিজে থাকতে হবে দোষ স্বীকার করার সময়, অন্য ক্ষেত্রে নিজে থাকা যাবে না আগে। তাহলে আমরা এখানে লিখবো যে মাই ফ্রেন্ড অ্যান্ড আই। আচ্ছা, মাই ফ্রেন্ড অ্যান্ড মি কিন্তু না, অ্যান্ড আই, যেহেতু সাবজেক্ট তাই আই, আমিও আমার বন্ধু সাবজেক্ট। অ্যান্ড দ্য ভার্ব ইজ হাততালি দিলাম। তুমি কি হাততালি দিলাম এর ইংলিশটা মনে করতে পারতেছো? Yes, sir. কি বলো? ক্ল্যাপ। ওকে, ক্ল্যাপের পাস্ট ফর্ম হবে ক্ল্যাপ। থ্যাংক ইউ, আমি তো ভেবেছি তুমি মনে করতে পারবে না। আচ্ছা, তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ক্ল্যাপড। ক্ল্যাপড মানেই হাততালি দেয়া নাকি এর সাথে হাত লিখতে হবে? No, sir. Not লিখতে হবে না। তাহলে কি লিখবো? ক্ল্যাপড মানে কি? Left মানে হাততালি দেওয়া। আর হাতের ইংলিশ শুধু কি বলো তো? Hand. হ্যান্ড। এখন মানে হাত ছাড়া কি তালি দেওয়া যায়? No, sir. তুমি ঠিকই বলেছো, ক্ল্যাপ মানে হাততালি দেয়া। সো এখানে ক্ল্যাপড মাই হ্যান্ডস লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ক্ল্যাপড, আমি বা আমার বন্ধু তালি দিলাম। চাইলে এখানে লিখতে পারি যে আওয়ার হ্যান্ডস, প্রয়োজন নেই। আচ্ছা, এবার একটা বাড়তি অংশ আছে, বলো দৃশ্যটি দেখে। এটা কোন দিক থেকে লিখতে হবে বলো তো? নরমালি দেখার ইংলিশ কি? See. আচ্ছা, তাহলে ক্ল্যাপড আওয়ার হ্যান্ডস এটাকে আমি অপশনাল রেখে দিলাম, হ্যাঁ, না দিলেও সমস্যা নেই। এবার দেখে, ক্রিয়ার সাথে এ বা আইএনজি থাকলে কি হয়? সিইং হবে না? দেখে। এবার দৃশ্যর ইংলিশ কি মনে করতে পারতেছো? The scene. দ্য সিন। সিনারি না, সিন হচ্ছে দৃশ্য আর সিনারি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের উপস্থিতি। তাহলে পুরো সেন্টেন্সটা যে অবস্থায় আছে সেই অবস্থায় সুন্দর করে পড়ো তো। My friend and I slept seeing the scene. ওকে, অথবা মাই ফ্রেন্ড অ্যান্ড আই ক্ল্যাপড আওয়ার হ্যান্ড সিইং দ্য সিন। ওকে, থ্যাংক ইউ। এইবার আমাকে একটু, স্যার আপনি সিন মানেটা কি লিখছিলেন? লিখেছিলাম SEEING, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ক্ল্যাপড হ্যান্ডস বা আওয়ার হ্যান্ডস সিইং দ্য সিন, SCENE, সিন, দৃশ্য। ওকে, টেক আ স্ক্রিনশট। Now I am going to call Arisha. Arisha, Yes, sir. are you Arisha? Yes, sir. Oh, Arisha, where do you live, Arisha? Sir, I live in near Purwan. Okay, মানে it is in Earth or it is in Mars? In Earth. In Earth, এটা পৃথিবীতে না? ওকে ওকে। সো আরিশা, পরের সেন্টেন্সটা, গল্পটা দেখো অনেক মজার, কিন্তু পরের সেন্টেন্সটা পড়ো। একটি বড় গাছের ডালে বসে থাকা একটি সবুজ টিয়া হরিণের পিছু পিছু উড়ে গেল। ওকে, ফাইন। একটি গাছের নিচে বসে পড়ল। Okay, for the first sentence, which is the verb? একটি সবুজ টিয়া No, which is the verb? বসে থাকা। ওকে, বসে থাকা একটা ভার্ব, তুমি ঠিকই বলেছো। দেখো মজার একটা বিষয়, বসে থাকাটাও একটা ভার্ব, আবার উড়ে গেল এটাও কিন্তু একটা ভার্ব। এই দুইটা ভার্বের মধ্যে তোমার কাছে মনে হচ্ছে কোন ভার্বটা সমাপিকা, মানে অর্থ সম্পূর্ণ?
বসে থাকা আর উড়ে গেল, কোনটা অর্থের দিক থেকে পরিপূর্ণ? উড়ে গেল। উড়ে গেল। তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা অর্থের দিক থেকে পরিপূর্ণ, যাকে বলে সমাপিকা ক্রিয়া, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো দ্য ভার্ব ইজ উড়ে গেল, রাইট? Yes, sir. ওকে, ফাইন। দেন হুইচ ইজ দ্য সাবজেক্ট? কে উড়ে গেল? একটি সবুজ টিয়া কোন সবুজ টিয়া যেন? এক গাছের ডালে বসে থাকা। তার মানে সুস্পষ্ট করে বলো সাবজেক্ট আসলে কে? গাছের ডালে গাছের ডাল সাবজেক্ট। তুমি ঠিকই বলছো সবুজ টিয়া, বাট যদি বলি কোন সবুজ টিয়া, তাহলে উত্তরটা কি হবে? একটি বড় গাছের ডালে বসে থাকা একটি সবুজ টিয়া। এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। Yes, sir. বুঝেছো বিষয়টা? Yes, sir. যখন কোনো সাবজেক্টকে বর্ণনা করার জন্য আরো কিছু বাড়তি শব্দ প্রয়োগ করা হবে, সেই পুরোটাই কিন্তু সাবজেক্টের অংশ হবে। সো নাও টেল মি अगेन, হুইচ ইজ দ্য সাবজেক্ট? একটি বড় গাছের ডালে বসে থাকা একটি সবুজ টিয়া। হুইচ ইজ দ্য ভার্ব? বড় গাছের ডালে বসে থাকা। ওকে, ফাইন। হুইচ ইজ উড়িয়ে গেল। আচ্ছা, আর হরিণটির পিছু পিছু এটা বাড়তি অংশ। তো দেখো সাবজেক্টটা কিন্তু সাইজে বড় এবার। তো আমি বলেছিলাম এর আগের ক্লাসেও, যখনই কয়েকটা শব্দ মিলে একটা পার্ট গঠিত হয় সেটা একটা ফ্রেজ, সেটা সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক, সেটা একটা ফ্রেজ। তাকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে, রাইট। তাহলে আমার এখানে পেছনের শব্দটা কি বলো? একটি। টিয়া। ওকে, একটি সবুজ টিয়ার ইংলিশ কি লিখবো বলো তো? গ্রিন প্যারট। আচ্ছা আচ্ছা, বলো প্যারট মানে তোতা পাখি নাকি প্যারট মানে টিয়া? টিয়া। আর তোতা পাখির ইংলিশ কি? প্যারট। আচ্ছা, এগুলোকে আলটিমেটলি আমরা প্যারটই বলে থাকি। তাহলে এই যে দেখতে পাচ্ছ পাখিটা না, এই পাখিটাই হচ্ছে সেই পাখিটা। তাহলে আমরা কি লিখবো আবারও বলো? গ্রিন প্যারট। আচ্ছা, আ গ্রিন প্যারট, একটি সবুজ টিয়া। আচ্ছা, এবার একটির আগের শব্দটা বলো তো? বসে থাকা। বসে থাকা, তার মানে কাজটা চলমান ছিল না? ইয়েস স্যার। তাহলে কি লিখবো? সিট নাকি সিটিং? সিটিং। সিটিং, চলমান হলে আইএনজি হবে, সিটিং, বসে থাকা। ওকে, ফাইন। এবার বসে থাকা বলতে কিসের উপর সে বসেছিল? একটি বড় গাছের ডালে। না, ধীরে ধীরে বলো। আগে বলো, গাছ তো পরে, প্রথমে বলো কিসের উপর বসেছিল? ডালে। ডাল। ডাল কয়টা? একটি। একটি। তাহলে আমি যদি আগে লিখবো যে অন একটি ডাল, এখন প্রশ্ন হবে যে কিসের ডাল? একটি বড় গাছের ডাল। হ্যাঁ, তখন আসবে একটি বড় গাছের ডাল। তাহলে ডালের ইংলিশ কি দেবো? তুমি কি গেস করতে পারতেছো ডালের ইংলিশ কি দেওয়া যায়? ব্রাঞ্চ। ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চ বানান BRANCH নাকি BRUNCH? BRANCH। ওকে, আরেকটু ভাবে দেখো। BR, এই ব্রাঞ্চ মানে শাখা, আর এই ব্রাঞ্চ কোনটা? BRUNCH। তোমরা কি আরিশাকে কেউ হেল্প করতে পারো ওর কনফিউশন দূর করার জন্য? স্যার BRANCH হবে? আচ্ছা, তারপরেও যদি আমি বলি, তোমরা কেউ কি বলতে পারো আরিশা কি ভুল বলেছে নাকি ঠিক বলেছে? ঠিক বলেছে, রাইট। আরিশা কনফিডেন্ট, বুঝা গেল। তাহলে আ গ্রিন প্যারট সিটিং অন আ ব্রাঞ্চ। আচ্ছা, একটা ডাল। এবার আরিশা বলো এই রয়ের ইংলিশ কি হবে যেন? অব। অব। এবার আসো, একটি বড় গাছের ইংলিশ কি হবে? আ বিগ ট্রি। তার মানে পুরো সাবজেক্টটা এখন কি বলো তো? A green parrot sitting on a branch of a big tree. ওকে, সাবজেক্ট হয়ে গেল। এবার বলো ভার্বটা। ভার্বটা হচ্ছে উড়ে গেল। উড়ে গেল, ওর ইংলিশ কি যেন? Fly. ফ্লাই এর পাস্ট ফর্ম কি হবে?
পাস্ট ফ্রম ফ্লিউ, উড়ে গেল। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার বাকি অংশটুকু কি আছে বলো? হরিণটির পিছু পিছু। ওকে, পিছু। পিছুর ইংলিশ কি যেন? ব্যাক। ব্যাক। ওকে, ব্যাক লিখতে পারো। আবার এখানে বিহাইন্ড দিতে পারো, আফটারও দিতে পারো। আফটার, আফটার মানে পরে, আবার আফটার মানে কোনো কিছু পিছু ছোটা, যেমন আমরা বলি না রান আফটার, কোনো কিছুর পিছু ছোটা। সো ফ্লিউ আফটারও দিতে পারো। আবার তুমি লিখতে পারো যে ফলোইং, ফলোইং দিতে পারি না আমরা? ওকে, অনুসরণ করে গেছে মানেই তো পিছু পিছু। ফলোইং দ্য টাইগার, তাই না? The deer. দ্য ডিয়ার। ওকে, এবার পুরো সেন্টেন্সটা সুন্দর করে বলো। A green parrot sitting on a branch of a big tree flew following the deer. Dear. And the next sentence. For the next sentence, which is the subject? হরিণটি Horinti. Which is the verb? বসে পড়ল। Purl. Okay, fine. And subject. For the subject, Horinti means The deer the deer. Boshe porlo means sat. sat. And বাকি যে পার্টটুকু আছে লিখতে হবে কোন দিক থেকে জানো? পিছন। বলো, পেছনের শব্দটা আগে বলো। নিচে। নিচের ইংলিশ? Under. আন্ডার। একটি গাছ, তার জন্য A tree. a tree. So the deer sat under a tree. Thank you so much. তোমরা এবার স্ক্রিনশট নিয়ে রেখে দাও। I have done. Okay. Sir, I have done. স্যার, আমি কি আপনাকে ক্লাস শেষের পর একটি ভূতের গল্প শোনাতে পারি? হ্যাঁ শুনবো আমরা অবশ্যই। প্রতিটা শুরুতে ক্যাপিটাল সবগুলো না, শুধু শুরুতে। ওকে, তাহলে এবার আমরা পরের সেন্টেন্সে যাব। পরের সেন্টেন্সে আমার সাথে আসবে শ্রেয়সী দাস। আর ইউ রেডি শ্রেয়সী দাস? ওকে, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে বলো তো? স্যার খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখছো কি সুন্দর, দেখো গাছগুলো নড়াচড়া করতেছে, গল্পের সাথে মিল আছে। এই গল্পটা কিন্তু আমি তৈরি করেছি, হ্যাঁ, এটা কোনো বইয়ের গল্প না। গল্পটা কেমন হয়েছে বলো তো শ্রেয়সী দাস, বলো। অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা, তাহলে এবার বলো গল্পের এই লাইনটা কি আছে বলো। সেখানে একটি গাধা ও একটি মা বানর গল্প করতেছিল। গুড, আমরা কিন্তু প্রায় শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে। তাহলে শ্রেয়সী দাস আমাকে বলো এখানে সাবজেক্ট কে, বলো সাবজেক্ট কে? একটি গাধা ও একটি মা বানর। আচ্ছা, একটি গাধা ও একটি মা বানর। আচ্ছা, তাহলে ভার্ব কোনটা বলো তো? গল্প করতেছিল, গসিপ, তাই না? গল্প করতেছিল। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে একটি গাধা ও একটি মা বানর, ভার্ব হচ্ছে করতেছিল, গসিপিং, গল্প করতেছিল, সেখানে দেয়ার হয়ে গেল। আগে দেখে নেই বাক্যগুলো কি কি আছে। শ্রেয়সী দাস পরের বাক্যটা বলো। 5 মিনিট পর সেখানে ওই হরিণ, বিড়াল, কাঠবিড়ালি ও প্রজাপতিও আসলো। আচ্ছা সবাই মিলে বুঝতে ভাবতে একটি শিক্ষা নিতে সিদ্ধান্ত নিল। আচ্ছা, প্রথম বাক্যের সাবজেক্ট কে বলো? প্রথম পাঠের সাবজেক্ট হলো হরিণ, বিড়াল, কাঠবিড়ালি ও প্রজাপতি। ভার্ব কোনটা? হুইচ ইজ দ্য ভার্ব? আসলো। আসলো। আর হুইচ ইজ দ্য টাইম? অ্যাডভার্ব অফ টাইম কোনটা? 5 মিনিট পর। শাবাশ। তারপরের বাক্যের সাবজেক্ট কোনটা? দুষ্ট ভাব। না, ভালো করে দেখো। তারা তারা। আর ভার্ব কোনটা? সিদ্ধান্ত নিল। রাইট। অবজেক্ট কোনটা? বাকিটুকুই অবজেক্ট। দুষ্টু বাক্যে একটি শিক্ষা দিতে, এটা হলো অবজেক্ট। ফাইন, এবার আসো প্রথম বাক্যটা আগে পড়ো। নানা রকম ঝুঁকি থাকা সত্ত্বেও বনের প্রাণীরা আমাদেরকে এই সুন্দর পরিবেশ উপহার দিতে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে। ওকে, কে বাঁচিয়ে রাখে? নানা রকম প্রাণীরা। না, ভালো করে দেখে রাখো, নানা রকম প্রাণীরা কি আছে লেখা? ও তার বনের প্রাণীরা। বনের প্রাণীরা। আর ভার্ব হলো বাঁচিয়ে রাখে। কাকে বাঁচিয়ে রাখে?
জীববৈচিত্র্যকে। তাহলে আমরা আগে লিখবো বনের প্রাণীরা সাবজেক্ট, তারপর ভার্ব বাঁচিয়ে রাখে, তারপর জীববৈচিত্র্যকে, আর বাকিগুলো অতিরিক্ত অংশ, সেটা পেছন দিক থেকে হবে। তারপরে লাইনটা পড়ো। আমাদের উচিত জীববৈচিত্র্যকে রক্ষা করা। তারপর সুতরাং আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব ও সকল প্রাণীকে ভালোবাসব। আচ্ছা, তাহলে এইখানে যে সেন্টেন্সগুলো আছে এই 3টা পেজে, যাও, এই 3টা পেজে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাব। তার আগে একটু কথা শোনো। এই 3টা হবে, এই একটা বাক্য, এই যে একটা, আর এই যে একটা, এই 3টা হোমওয়ার্ক থাকবে। তোমরা যে যেভাবে পারো চেষ্টা করো, তোমাদের ভুল হতে পারে, আমি কারেকশন করে দেবো আগামী ক্লাসে, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করবা, ঠিক আছে? আমাদের আজকের এই ক্লাসটি আমাদের আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম ক্লাস। হ্যাঁ, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর আমরা যাত্রা শুরু করলাম প্রথম ক্লাস দিয়ে। আমরা এই ক্লাসে অনেক কিছু শিখবো। আমরা টেন্সের আরো ব্যবহার ভালো বুঝবো, মডেলের ব্যবহারকে মনে করব, প্রিপোজিশনের ব্যবহার শিখবো, ফ্রেজের ব্যবহার শিখবো, অ্যাপোজিটিভ শিখবো, অনেক কিছু শেখার আছে। তবে আমি তোমাদেরকে সেগুলো রুলসের মতো ঠাডা পড়া মুখস্থ করতে যাই না, চাই আমরা প্র্যাকটিক্যালি শিখবো সেগুলো, ঠিক আছে? সো আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি, বা রেকর্ডটা আমরা বন্ধ করব এখন। সবাই ভালো থাকো।